আশা করি তোমরা ভালো আছো। যে যেখানে অবস্থান করছো, তোমরা বাসায় অবস্থান করছো, আমরাও ভালো আছি। আমরা প্রত্যেকেই জানি যে এই সময়টিতে আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি। শুধু আমরাই নয়, বাংলাদেশের মানুষই নয়, আমরা জানি যে বিশ্বের প্রতিটি দেশের মানুষই এই সময়টি অতিক্রম করছে। এবং এই সময়ে আমরা যারা শিক্ষার্থী আছি তাদের জন্য একটি বড় সমস্যা যে আমাদের যারা প্রথম বর্ষের ছাত্ররা আছে তাদের পরীক্ষা আংশিক হয়েছে, এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা আছো তাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এপ্রিল মাসের 1 তারিখ থেকে, কিন্তু এই সময়ের কারণে বর্তমানে পরীক্ষা স্থগিত আছে। আমরা আশা করি আমাদের এই কঠিন সময়টি অতি তাড়াতাড়ি আমরা পার করব আল্লাহর রহমতে, এবং অতি দ্রুতই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন খুলবে তখনই কিন্তু আমরা প্রথম বর্ষের যে ছাত্রছাত্রী তোমরা রয়েছ, তোমাদের যে আংশিক পরীক্ষা হয়েছে এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে, সেই বাকি পরীক্ষাগুলো কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরপরই আমরা তোমাদেরকে গ্রহণ করব এবং অতঃপর দ্বিতীয় বর্ষের ক্লাস কার্যক্রম চালাবো। এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, আমরা জানি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা দীর্ঘ 2 বছর পড়াশোনা শেষে তোমরা কিছুটা হাঁপিয়ে পড়েছ যে কবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিন্তু তোমরা যারা বাসায় অবস্থান করছো, সবাই বাসায় অবস্থান করছো, কেউ ঢাকা শহর অবস্থান করছো, কেউ ঢাকা থেকে নিজ গ্রামে চলে গেছো বাবা মার কাছে। আমি বিশ্বাস করি যে তোমরা সবাই কিন্তু এই সময়টিতে তোমরা পড়াশোনার মাঝে আছো। একটি বিষয় রাখতে আমি মনে করি, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছো, যাদের প্রস্তুতি অনেক ভালো ছিল যে তোমার প্রতিটি সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কোথায় কোনো ঘাটতি নেই। সুতরাং তুমি কিন্তু একটি সময় তুমি পেয়ে গেছো, সেটা হলো এই সময়টিতে তুমি আরেকটি কাজও করতে পারো। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখনই হোক, তারপরে কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ যেটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, তোমরা বুয়েটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে। তো তাদের প্রস্তুতি শতভাগ হয়ে গেছে। আমি মনে করি এই বন্ধের সময়টিতে তুমি তোমার এই অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিগুলো কীরকম হওয়া উচিত, এরকম কী ধরনের পড়াশোনা করলে একটি ভর্তি পরীক্ষায় তুমি ভালো করবে, বুয়েটের পরীক্ষায় ভালো করবে, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো করবে, তুমি মেডিকেল কলেজের পরীক্ষা ভালো করবে, তুমি সেই প্রস্তুতি নাও, তাহলে তুমি অনেকখানি এগিয়ে যাবে। আর যারা প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠবে কলেজ খোলার পরে, তাদের উদ্দেশ্যে আমার কথা হলো যে তোমরা এই প্রথম পত্রের যে প্রস্তুতি তোমরা নিয়েছ, যাদের প্রস্তুতিতে কিছুটা ঘাটতি রয়েছে, আমি বলি যে তোমরা সেই ঘাটতিটুকু পূরণ করো এবং এটি কেমনভাবে পড়ো, প্রথম বর্ষের এই অধ্যায়গুলোকে এমনভাবে বারবার চর্চা করো যেন দ্বিতীয় বর্ষে উঠে প্রথম বর্ষের এই বিষয়গুলোকে আর কখনই প্রয়োজন না হয়। একবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যখন হবে তখন যেন তুমি একবারে পরীক্ষা দিতে পারো। আর প্রথম বর্ষের আমরা ইতিমধ্যে সিলেবাস শেষ করেছি। যারা আমাদের কলেজের ছাত্র রয়েছে, ঢাকা ইম্পেরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে আমরা ইতিমধ্যে তোমরা যে ঘরে বসে আছো, এই ঘরে বসে থাকার যেন একঘেয়েমি না লাগে এবং এই সময়টিকে তুমি যেন কাজে লাগাতে পারো। তোমার যেমনটি লাগাবে তোমার পরিবারের সাথে কাজে লাগাবে, যেমনটি তোমার বইয়ের সাথে তুমি কাজে লাগাতে পারো। সে কারণে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ কলেজ কর্তৃপক্ষ আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম ব্যবস্থা করেছে এবং আমরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সাবজেক্টের ক্লাস কার্যক্রম চলছে। আমি বিশ্বাস করি যে আমাদের যে সমস্ত আমার সহকর্মীবৃন্দ, তোমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী তোমাদের বিভিন্ন সাবজেক্টের উপর ক্লাস নিচ্ছেন, নিশ্চয়ই তোমাদের উপকার হচ্ছে এবং এটি কিন্তু আমাদের জন্য সুফল বয়ে আনবে। কারণ আমাদের কলেজ কার্যক্রম যখন খুলবে তখন তোমরা বুঝতে পারবে যে এই বিষয়টি কতটুকু কাজে লেগেছে এবং সেই ক্ষেত্রে তোমাদের প্রতি আমার
নির্দেশনা থাকবে যে তোমরা যখনই যেই অনলাইনে যে ক্লাসটি হবে, যে সাবজেক্টের ক্লাস হবে, তোমরা সেই সাবজেক্টটিকে অবশ্যই বাসায় সাথে সাথে তার পড়াশোনার চেষ্টা করবে। বাসায় পর্যাপ্ত এখন তোমার সময়, এখন তুমি তোমার বাসায় তুমি অবস্থান করছো এবং সেই সময়টিকে তুমি বারবার পড়বে, বারবার লিখবে। লিখলে তুমি দ্বিতীয় বর্ষের অনেকখানি কিন্তু তুমি এগিয়ে যাবে। এবং এক্ষেত্রে যদি তোমার যখন আমাদের অনলাইন এই ক্লাসগুলো হচ্ছে, যদি তোমার এই ক্লাসগুলোতে কোথায় কোনো সমস্যার সৃষ্টি হয়, তুমি একদিকে তুমি তোমার শিক্ষকদেরকে তুমি ফোন দিতে পারো, ফোন দিয়ে জানতে পারো স্যার আমার এই সমস্যা আছে। শিক্ষকরা, সকল শিক্ষক তোমার প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত। সুতরাং তোমরা বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে। একটি বিষয় যে দ্বিতীয় বর্ষের ছাত্রদের যারা দ্বিতীয় বর্ষে উঠবে, প্রথম বর্ষ থেকে যারা দ্বিতীয় বর্ষে উঠবে, তাদের একটি প্রশ্ন বারবার আমাদের কাছে আসে, সেটা হলো যে স্যার দ্বিতীয় বর্ষের বই আমাদের কাছে অনেকের কাছে নেই। তবে আমি এখন বলবো যে আমার মনে হয় যে অনেক মহল্লায় স্থানীয়ভাবে অনেক দোকান কিন্তু ইতিমধ্যে খোলা শুরু করেছে এবং সেই দোকানগুলো থেকে তোমরা দ্বিতীয় বর্ষের বই কিনে ফেলো। এবং ইতিমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে, আমাদের কলেজ ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখেছ যে আমরা কিন্তু একটি পূর্ণাঙ্গ বুক লিস্ট কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবং সেই বুক লিস্ট থেকে তোমরা ধরে সেখান থেকে তোমার দ্বিতীয় বর্ষের বই তোমরা ক্রয় করে তাহলে তোমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমগুলো তোমার বসতে সুবিধা হবে। সুতরাং তোমার বইগুলো কিনবে। এবং একই সাথে কিন্তু আমরা আরেকটা কাজও করেছি, তোমরা দেখেছো যে প্রত্যেকটা সাবজেক্টের আমাদের এই বন্ধের সময় তুমি কি করবে, কোন অধ্যায়গুলো করবে, কোন বিষয়ের কোন অধ্যায়গুলো তুমি পড়বে, সে বিষয়ে কিন্তু আমরা একটি পূর্ণাঙ্গ একটি আউটলাইন তোমাদেরকে দিয়েছি এবং তোমরা সেই বিষয়গুলোকে আমরা আশা করি বারবার তোমরা পড়ালেখা করবে, লিখবে। আর বিশেষ করে যারা বিজ্ঞানের ছাত্র আছো, তারা এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, আইসিটি এবং মানবিক শাখার যারা ছাত্র আছো, ব্যবসা শিক্ষা শাখার যারা ছাত্র আছো, তাদের অ্যাকাউন্টিং, আইসিটি, ইংলিশ, এই বিষয়গুলোকে তোমরা একটু বেশি করে পড়াশোনা করবে। তাহলে আমরা বিশ্বাস করি যে তোমার এই বন্ধের সময়টি, এই সময়টি তোমার কাজে লাগবে এবং এই সময়টি কাজে লাগবে এবং পরবর্তীতে কলেজ যখন খুলবে তখন তুমি দেখবে যে তুমি অনেকখানি এগিয়ে গেছো। তখন শ্রেণীকক্ষে যখন তোমার শিক্ষক পড়াবেন তখন তোমার মনে হবে আর এটা তো আমি এর আগেও দেখেছি, এর আগেও আমি পড়েছি, এর আগেও আমি বাসায় চর্চা করেছি, আমার শিক্ষক আমাকে বলেছেন। সুতরাং তখন তুমি দেখবে যে তোমার ওই অধ্যায়টি তোমাকে পড়তে অনেক ভালো লাগবে এবং অনেকখানি তুমি এগিয়ে যাবে। সুতরাং আমি বলবো যে যেখানে অবস্থান করছো তোমরা বাসায় থাকবে এবং বাসায় থেকে পড়াশোনা করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে যে আমরা যেন যথাসময়ে আমাদের এই অতি দ্রুততম সময়ে আমাদের যেই কঠিন সময়টি আমরা পার করছি এই সময়টি যেন আমাদের কাছ থেকে সরে যায় এবং আমাদের একটি ভালো সময় আমাদের সামনে আসে এবং তখন থেকে যেন আমাদের স্বাভাবিক জীবনযাত্রা যেন আমরা চালিয়ে যেতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি উচ্চতর গণিত বিষয় নিয়ে। তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকে উচ্চতর গণিতের দুটি পত্র রয়েছে, একটি হলো উচ্চতর গণিত প্রথম পত্র আর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র আমরা শুরু করব। এই শুরু করার সাথে সাথে তোমাদেরকে আমি বলবো তোমরা একটু তোমাদের পাশে খাতা এবং কলম নিয়ে তোমরা বসবে। আমি যে অধ্যায়টি পড়াবো যতটুকু সম্ভব এটিকে নোট করবে এবং যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে তোমরা পরবর্তীতে আমার আমাকে কমেন্ট করলে আমি পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে আমি সেটি আবার জবাব দেওয়ার চেষ্টা করব। তোমরা এটিকে নোট রাখবে। উচ্চতর গণিত দ্বিতীয় পত্র কিন্তু তোমরা জানো যে প্রথম পত্রের মতোই একটি পরিপূর্ণ একটি সিলেবাস এবং এখানেও কিন্তু তোমার টোটাল 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্রেও 3টি অংশ আছে। এই 3টি অংশের একটি অংশ হলো তোমরা জানো যে এখানে আমাদের আছে সিকিউ, আরেকটা আছে তোমার এমসিকিউ, আরেকটা হলো তোমার প্র্যাকটিক্যাল। এই সিকিউ, এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল এই 3টি অংশ যেরকম প্রথম পত্রে যেরকম মানবন্টন ছিল ঠিক দ্বিতীয় পত্রে তার মানবন্টন কিন্তু সেম। যে সিকিউতে অর্থাৎ সৃজনশীল কোশ্চেনে তোমার এখানে থাকবে 50 আর এমসিকিউতে 25, প্র্যাকটিক্যালে 25। এই টোটাল
100 মার্কসে অর্থাৎ 100 নম্বরে তোমার দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেমনটি প্রথম পত্রের মান বন্টন ছিল। এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তোমার অধ্যায় রয়েছে 10টি, এবং এখানেও কিন্তু এই 10টি অধ্যায়ের মধ্যে দুটি গ্রুপ আছে, এটি ক বিভাগ আর একটি হলো খ বিভাগ। ঠিক একইভাবে সৃজনশীল এই পদ্ধতিতে ক বিভাগ এবং খ বিভাগ থেকে টোটাল প্রশ্ন থাকবে 8টি, উত্তর করতে হবে 5টি, প্রত্যেকটা প্রশ্নের নম্বর 10 এবং 5 10 50। ঠিক একইভাবে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন যেটি আছে, এখানে এই 10টি অধ্যায় থেকে 25টি কোশ্চেন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1, 25 মিনিটে 25টি অ্যান্সার করতে হবে, এবং ব্যবহারিক যে তোমার পরীক্ষা আছে সেই ব্যবহারিক পরীক্ষাতে 25 থাকবে। এই সর্বমোট 100 নম্বরে এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি হলো মানবন্টন। এই উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় একটি অধ্যায় আছে, সেটা হলো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারস। আজকে আমি তোমাদের এই প্রথম ক্লাসে আমি আলোচনা করব এই জটিল সংখ্যা নিয়ে বা কমপ্লেক্স নাম্বার নিয়ে, এবং এর আগে তোমাদের আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে, সেটি হলো বাস্তব সংখ্যা ও অসমতা। তো আজকে আমি আলোচনা করব কমপ্লেক্স নাম্বারস নিয়ে, এবং আজকে এটি শুরু হলো। এই জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারস বলতে আমরা কি বুঝি, এটি বুঝার আগে আমাকে আরেকটি জিনিস জানতে হবে যে বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি, সেটি আমরা কতটুকু জানি। সেই বাস্তব সংখ্যা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। আমরা কিন্তু সর্বদাই যখন তুমি একটি গল্প পড়ো, উপন্যাস পড়ো, পত্রিকা পড়ো, একটি নাটক দেখো, মুভি দেখো, তখন কিন্তু দুটি শব্দ আমাদের মাঝে সবসময় আসে, সেটি হলো বাস্তব এবং অবাস্তব। এই দুটি শব্দ কিন্তু আমরা সবসময় পাই। এই বাস্তব এবং অবাস্তব এই দুই ধরনের সংখ্যা আমাদের রয়েছে। ঠিক এই গণিতে দুই ধরনের সংখ্যা আছে, বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা কোনগুলা? আমরা যখন একজন ছাত্রকে জিজ্ঞেস করি যে বাস্তব সংখ্যা কাকে বলে, তখন ছাত্র উদাহরণ দেয় যে স্যার বাস্তব সংখ্যা হলো 1, 2, 3, 0, -1, -1/2, -1/3, -3 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো সব বাস্তব সংখ্যা। যখন একজন ছাত্রকে প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় যে তুমি বাস্তব সংখ্যার সংজ্ঞা দাও, সংজ্ঞা, তখন সে সঠিকভাবে সংজ্ঞাটিকে গুছিয়ে বলতে পারে না যে সংজ্ঞা কি হবে। শুধু উদাহরণ বলে, স্যার 1 একটি বাস্তব সংখ্যা, 2 একটি বাস্তব সংখ্যা, 0 একটি বাস্তব সংখ্যা, -1/2 একটি বাস্তব সংখ্যা। কিন্তু না, বাস্তব সংখ্যার কিন্তু একটি সংজ্ঞা আছে। তাহলে তুমি দেখো, আমি যে সংখ্যাগুলো লিখলাম, আমি বোর্ডে যে সংখ্যাগুলো লিখেছি, এই প্রতিটি সংখ্যা তুমি বলবে বাস্তব সংখ্যা। আমি এর পাশাপাশি তোমাদের আরেকজন ছাত্রকে জিজ্ঞেস করি যে তুমি বলো তো যে অবাস্তব সংখ্যা কোনগুলো, তখন সে বলে স্যার √-2 এটি একটা অবাস্তব সংখ্যা, √-3 এটি একটি অবাস্তব সংখ্যা, √-4 এটি একটা অবাস্তব সংখ্যা, √-5 এটি একটি অবাস্তব সংখ্যা। অর্থাৎ তোমরা উদাহরণ আমাদেরকে দাও যে স্যার এগুলো বাস্তব, এগুলো অবাস্তব। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তাহলে বাস্তব এবং অবাস্তব সংখ্যার পার্থক্যটা কি, অর্থাৎ তার সংজ্ঞাটা কি, তাকে তুমি কিভাবে আলাদাভাবে এটিকে বিন্যস্ত করবে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে বাস্তব সংখ্যাগুলো আমার বাম এই পাশে যে লিখেছি, বোর্ডের পাশে লিখেছি, আমি যদি 1কে স্কোয়ার করি 1 হয়, 2কে বর্গ করলে 4, 3কে বর্গ করলে 9, 0কে বর্গ করলে 0, -1কে বর্গ করলে 1, -1/2কে বর্গ করলে 1/4, -1/3কে বর্গ করলে 1/9, এবং -3কে বর্গ করলে 9। তুমি লক্ষ্য করো যে আমি 1কে বর্গ করেছি 1, 2কে বর্গ করেছি 4,
3কে বর্গ করেছি 9, 0কে বর্গ করেছি 0, -1কে বর্গ করেছি +1, -1/4কে বর্গ করেছি আমার আসছে 1/+1/4, -1/3কে বর্গ করেছি 1/9 এবং -3কে বর্গ করেছি 9। তুমি লক্ষ্য করো প্রতিটি সংখ্যার বর্গ হয়েছে ধনাত্মক। পাশাপাশি তুমি যে সংখ্যাগুলোকে অবাস্তব সংখ্যা বলতেছ সেখানে আমি যদি বর্গ করি, এটাকে যদি বর্গ করি তাহলে হয় -2, এটাকে বর্গ করলে হবে -3, এটাকে বর্গ করলে হবে -4, এটাকে বর্গ করলে হবে -5। তাহলে তুমি দেখো যে এই সংখ্যা অর্থাৎ আমরা যে জিনিসটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে -2 √-2কে বর্গ করলে হচ্ছে কত? -2। √-3কে বর্গ করলে কত হচ্ছে? -3। √-4কে বর্গ করলে কত হচ্ছে? -4। তাহলে লক্ষ্য করো এই সংখ্যাগুলোকে বর্গ করলে আমি সর্বদাই কিন্তু ঋণাত্মক সংখ্যা পাচ্ছি, আর এই সংখ্যাগুলোকে বর্গ করলে আমি সর্বদাই ধনাত্মক সংখ্যা পাচ্ছি। তাহলে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার পার্থক্যটা কি? কোন সংখ্যাগুলো বাস্তব এবং কোন সংখ্যাগুলো অবাস্তব? তোমাকে যখন প্রশ্ন করা হয় তুমি কি উত্তর দিবে? তুমি বলবে যে স্যার, যে সংখ্যার বর্গ ধনাত্মক সেই সংখ্যা বাস্তব সংখ্যা, আর যে সংখ্যার বর্গ ঋণাত্মক সেই সংখ্যা হলো অবাস্তব সংখ্যা। তাহলে কি উত্তর দিবে তুমি? তোমাকে যখন ভাইবা বোর্ডে প্রশ্ন করা হবে যে স্যার বাস্তব এবং অবাস্তব সংখ্যা কোনগুলো, তুমি বলবে যে সংখ্যার বর্গ ধনাত্মক সেই সংখ্যা হলো বাস্তব সংখ্যা, আর যে সংখ্যার বর্গ ঋণাত্মক সেই সংখ্যা হলো অবাস্তব সংখ্যা। তাকে বাস্তব এবং অবাস্তব এই সংখ্যাকে আমরা এভাবে আলাদা করতে পারি। এই অবাস্তব সংখ্যা থেকেই আমরা জটিল সংখ্যায় যাব। আমাদের যে অধ্যায়টির নাম আছে জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারস। যেমন আমরা √-2, √-3, √-4, √-5। তুমি লক্ষ্য করো এই যে অবাস্তব সংখ্যাগুলো তুমি জানলে, তোমার মাথায় আছে যে কোন কোন সংখ্যাগুলো অবাস্তব সংখ্যা। এই অবাস্তব সংখ্যাগুলোর আমি √-2কে লিখতে পারি √-1, আমি এটাকে লিখতে পারি √3 √-1, আমি লিখতে পারি √4 √-1, আমি লিখতে পারি √5 √-1। লিখতে পারি কিনা? তুমি লক্ষ্য করো যে প্রতিটি অবাস্তব সংখ্যার একটি কমন উৎপাদক আছে। সেটাকে কমন কে? √-1। এই √-1, এই √-1 এই সংখ্যাটিকে এই অবাস্তব সংখ্যার একক বলা হয়। কি বলা হয়? অবাস্তব সংখ্যার একক বলা হয়। এবং বিখ্যাত গণিতবিদ অয়লার এটিকে এই √-1কে কাল্পনিক সংখ্যা বলে আখ্যায়িত করেন। কি বলেন? বিখ্যাত গণিতবিদ অয়লার এই অবাস্তব সংখ্যাটিকে অর্থাৎ √-1কে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার বলেন, এবং এই √-1কে আই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আই যদি একটি কাল্পনিক সংখ্যা হয় তাহলে আই ইকুয়াল টু কত হবে? √-1। এবং তুমি লক্ষ্য করো এটিকে যদি আমি বর্গ করি i² ইকুয়াল টু -1। মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় এই জায়গাটা এই অধ্যায়ে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? আই যদি একটি কাল্পনিক সংখ্যা হয় তাহলে তার বর্গের মান হবে -1। আই যদি একটি কাল্পনিক সংখ্যা হয় তাহলে তার বর্গের মান হবে -1। i² ইকুয়াল টু -1। তাহলে আমরা এই বাস্তব এবং অবাস্তব সংখ্যা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। আমি আশা করি এই দুটি জিনিসের পার্থক্য তোমরা বুঝতে পেরেছ। যদি এই আমার পড়ানোর সময় তোমাদের মনে হয় যে না এটিকে কোনো একটি বিষয়কে আবার একটু আলোচনা করা দরকার, তাহলে তোমরা আমার
কমান্ডে যাবে। আমি পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাতে কোনো সমস্যা নাই। প্রয়োজন বোধে আমরা এই অধ্যায়ের উপর একাধিক ক্লাস আমরা নিব। আচ্ছা, এবার আমরা আসি যে জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি। আমরা তো বাস্তব এবং অবাস্তব সংখ্যা নিয়ে কথা বললাম। জটিল সংখ্যা কাকে বলে? এক্স একটি বাস্তব সংখ্যা, ওয়াই বাস্তব এবং আই হলো কি কাল্পনিক সংখ্যা। এক্স বাস্তব, ওয়াই বাস্তব এবং আই হলো কাল্পনিক সংখ্যা। তাহলে জটিল সংখ্যা বলতে কি বুঝি আমরা? এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই এই আকারের রাশিকে বলা হয় জটিল সংখ্যা। এখানে এক্স ওয়াইটা কি বাস্তব, আই কি কাল্পনিক, তাহলে এক্স প্লাস আই ওয়াই কি এই আকারের রাশিকে বলা হয় জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। জটিল সংখ্যাকে সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত জেড দ্বারা প্রকাশ করা হয়। তার জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এই জটিল সংখ্যার দুটি অংশ আছে। একটি হলো বাস্তব অংশ আর একটি হলো কাল্পনিক অংশ। আমরা যখন কোনো ছাত্রকে প্রশ্ন করি যে জটিল সংখ্যার বাস্তব অংশ কোনটা, সে খুব সহজেই কিন্তু বলে ফেলে স্যার বাস্তব অংশ হলো এটা, এটা হলো বাস্তব অংশ। যখন তাকে প্রশ্ন করা হয় কাল্পনিক অংশ কোনটা, তখন সে বলে স্যার এইটা হলো কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ। কিন্তু একটি বিষয় তোর মনে রাখবা যে আমরা এই জায়গাটায় আমরা বলি যে এক্স হলো বাস্তব, আর বলার সময় ছাত্ররা বলে আই ওয়াই হলো কাল্পনিক। না, তোমরা কাল্পনিককে আই ওয়াইকে কাল্পনিক বলবে না, ওয়াই হলো কাল্পনিক অংশ। কি বলবে? ওয়াই হলো কাল্পনিক অংশ। এটি কেন কাল্পনিক অংশ? যেহেতু তার সাথে আই আছে। তোমরা কখনই বলবে না যে আই ওয়াই কাল্পনিক অংশ, বলবে ওয়াই কাল্পনিক অংশ, কারণ ওয়াই এর সাথে কে আছে? আই আছে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে একটি জটিল সংখ্যা লিখো, তুমি লিখলা এক্স প্লাস আই ওয়াই। তোমাকে শিক্ষক পরবর্তীতে প্রশ্ন করবে এখানে বাস্তব অংশ কোনটা, তুমি কি বলবে? এক্স। তোমাকে বলবে পরবর্তী প্রশ্ন করবে এখানে কাল্পনিক অংশ কোনটা, তুমি কি বলবে? ওয়াই। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে একটি জটিল সংখ্যার উদাহরণ দাও, একজন দাঁড়িয়ে তোমরা জটিল সংখ্যার উদাহরণ দাও, তাহলে কি উদাহরণ দেবে? তুমি বলবে স্যার 2 প্লাস 4i, এটি একটি জটিল সংখ্যা। কারণ আমরা কিছুক্ষণ আগে সংখ্যায় বলেছি এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে বলা হয় জটিল সংখ্যা। তুমি এর সাথে তুলনা করো, এখানে এক্স এর মান কত? 2, এখানে ওয়াই এর মান কত? 4। তার 2 প্লাস 4i একটি জটিল সংখ্যা। আমি যদি আরেকজনকে প্রশ্ন করি, অপর পাশ থেকে আরেকজন বলো তো আরেকটি জটিল সংখ্যার উদাহরণ দাও, তখন সে বলবে 3 মাইনাস 5i। এখানে এক্স হলো 3 আর ওয়াই হলো কত? মাইনাস 5। 3 মাইনাস 5i। এখন আমি যদি আরেকজনকে প্রশ্ন করি তুমি আরেকটি উদাহরণ দাও, তাহলে তুমি এখানে একটা কাজ করো, এখানে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে এটি আরেকটি নতুন জটিল সংখ্যা হয়ে গেল তোমার সামনে। পার্থক্যটা কি? পার্থক্য আগে এক্স এর মান ছিল 3, ওয়াই এর মান ছিল মাইনাস 5, এখন এক্স এর মান এখানে মাইনাস 3, ওয়াই এর মান মাইনাস 5। এটি এতটুকু হলো পার্থক্য। আবার যদি আমি বলি এইখানে এই জটিল সংখ্যাটাকে তুমি চিহ্ন পরিবর্তন করে নতুন আরেকটি জটিল সংখ্যা লিখো, তো একজন বোর্ডে এসে লিখো, তুমি কি করবে? তুমি সাথে সাথে এখানে একটা মাইনাস দিয়ে দিলে নতুন আরেকটি জটিল সংখ্যা হয়ে গেল। এভাবে তুমি অসংখ্য জটিল সংখ্যা তুমি নিজে নিজে লিখতে পারো। এক বন্ধু আরেক বন্ধুকে প্রশ্ন করো, এই তুমি একটা জটিল সংখ্যা লিখো, আরেকজনকে প্রশ্ন করো তুমি একটা জটিল সংখ্যা লিখো। টেলিফোনে যখন কথা বলে একজনের সাথে আরেকজন, তখন বলে একটি জটিল সংখ্যার উদাহরণ দাও তো। হ্যাঁ, তাহলে দেখবা অনেক ভালো লাগবে যে আরে আমি তো পেরে যাচ্ছি। তাহলে এগুলো হলো সবই হলো জটিল সংখ্যা। মনে রাখতে হবে এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা। এক্স ওয়াই এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশ হতে পারে। কারণ এখানে যদি কেউ বলে যে এটা স্যার -1/3,
তাহলে কি জটিল সংখ্যা হবে না? অবশ্যই জটিল সংখ্যা হবে, কারণ আমার এক্স তো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা তো যে কোনো এখানে ধনাত্মক হোক ঋণাত্মক হোক যে কিছু হতে পারে। তবে একটি প্রশ্ন কিন্তু ছাত্ররা সবসময় করে থাকে, তোমরাও কিন্তু আমাকে একটি প্রশ্ন করা দরকার ছিল আমাকে। সেই কোশ্চেনটি হলো এই যে স্যার, এখানে আপনি এক্স প্লাস আই ওয়াই আকারের সংখ্যাকে জটিল সংখ্যা বলেছেন, যদি এক্স কিংবা ওয়াই কারো মান শূন্য হয় তাহলে কি হবে? তাহলে তো সেটি এক্স প্লাস আই ওয়াই আকারে থাকবে না। হ্যাঁ, কেন থাকবে না? এক্স যদি 0 হয় তাহলে জেড হয়ে গেল কত? আই ওয়াই। তখন এই জটিল সংখ্যাটা হয়ে যাবে একটা কাল্পনিক সংখ্যা, এবং এটাকে আমরা তখন বলি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। আবার ওয়াই যদি 0 হয়, তখন শুধু এক্স হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে কি? বাস্তব। তার মানে আমরা কিন্তু একটা কথা বলতে পারি, স্যার এই এক্সটাকেও তো আমরা এই আকারে লিখতে পারি, এক্স প্লাস আই ইন্টু কে 0, কারণ ওয়াই এর মান 0। তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা বাস্তব সংখ্যাই কিন্তু জটিল সংখ্যার একটা বিশেষ অবস্থা। তাহলে আমরা জটিল সংখ্যা সম্পর্কে ধারণা পেলাম। জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি? আমরা আশা করি তোমাদের এই জায়গাটা বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরে এই জটিল সংখ্যার পরে আমরা একটা জিনিস আসবো, সেটা হলো আরেকটি বিষয় আছে, তোমরা তোমাদের বই দেখবে, অনুবন্ধী জটিল সংখ্যা, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার, অনুবন্ধী জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি? অনুবন্ধী জটিল সংখ্যা সংজ্ঞা কি? আমরা এক্স প্লাস আই ওয়াই কিছুক্ষণ আগে বলেছি স্যার এটি একটি জটিল সংখ্যা। তুই লক্ষ্য করো, আমি যদি তোমাকে বলি এক্স মাইনাস আই ওয়াই, তাহলে এটিও কিন্তু একটি জটিল সংখ্যা। তাহলে এই জটিল সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কি? আমি যদি তোমাদের একজনকে প্রশ্ন করি যে এই এক্স মাইনাস আই ওয়াই আর এক্স মাইনাস আই ওয়াই আর এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কি? তখন তোমরা কি উত্তর দিবে? আমাকে বলবে স্যার সব কিছু ঠিক আছে, শুধু কাল্পনিক সংখ্যার আগে, অংশের আগে এখানে প্লাস আছে আর এখানে কি মাইনাস আছে। আবার আমি তার একটা উদাহরণে যাই, যেমন মনে করো তোমাকে বলা হলো যে 2 + 6i এটি একটি জটিল সংখ্যা, আবার 2 - 6i এটি একটি জটিল সংখ্যা। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, একজন বলো এই সংখ্যা দুটির পার্থক্য কি? তুমি একই কথা বলবে, স্যার এখানে এই কাল্পনিক অংশের আগে এটি প্লাস আছে আর এটি মাইনাস আছে। তাহলে এখন আমার প্রশ্ন হলো যে অনুবন্ধী জটিল সংখ্যা বলতে, অর্থাৎ কনজুগেট কমপ্লেক্স নাম্বারস বলতে আমরা কি বুঝি? এটা হলো এই যে জেড x + iy, আর এটাকে নাম দিলাম z বার = x - iy। দুটি জটিল সংখ্যার সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র কাল্পনিক যে অংশটি আছে তার যদি চিহ্নটা বিপরীত হয়, অর্থাৎ একটা প্লাস হলে আর একটি মাইনাস হবে, একটি মাইনাস হলে অপরটি প্লাস হবে, তখন একটিকে অপরটির অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয় বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার বলে। তাহলে এই x + iy এবং x - iy এরা পরস্পর কি অনুবন্ধী জটিল সংখ্যা। শুধুমাত্র কি আছে এই কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন আছে। ঠিক একইভাবে তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি 2 + 6i এর অনুবন্ধী কত? তুমি কি বলবে? স্যার 2 - 6i। 2 - 6i। এখন যদি আমরা আরেকটি প্রশ্ন করি, তোমাদের কাউকে একজনকে জিজ্ঞেস করি -1 - i এই জটিল সংখ্যাটির অনুবন্ধী কত?
তুমি বলবে স্যার -1 + i। কেবলমাত্র মনে রাখবে, ছাত্ররা অনেক সময় যে ভুলটি করে, সে যখনই চিহ্ন পরিবর্তন করতে যায়, কাল্পনিক অংশে চিহ্ন পরিবর্তনের পাশাপাশি সে -1টাকেও +1 লিখে দেয়। নো, তুমি মনে রাখবে কেবলমাত্র কি হবে, কেবলমাত্র তোমার যে অংশটি কাল্পনিক সেই অংশটির চিহ্ন পরিবর্তন হবে। অর্থাৎ 1 - i এর অনুবন্ধী জটিল সংখ্যা হলো 1 + i। ঠিক একইভাবে যদি আমরা জিজ্ঞেস করি যে তোমাকে -8 + 7i এর অনুবন্ধী কত, অনুবন্ধী জটিল সংখ্যা কত, কি উত্তর দিবে? তোমার বলবে -8 - 7i। এই হলো তোমার কনজুগেট কমপ্লেক্স নাম্বারস, অনুবন্ধী জটিল সংখ্যা। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যখন অনুশীলনীর অঙ্ক করব, আমরা দেখব যে অনেক অঙ্কেই আমাদের এই অনুবন্ধী জটিল সংখ্যা নিয়ে প্রবলেম আছে, হ্যাঁ, এবং সেই প্রবলেমগুলো আমাদেরকে সলভ করতে হবে। আমরা এই পর্যায়ে তোমাদেরকে এই জটিল সংখ্যার এবং অনুবন্ধী জটিল সংখ্যার যে একটা ধর্ম নিয়ে আমরা কথা বলবো, যেটি আমাদের প্রয়োজন অঙ্ক করার ক্ষেত্রে। যেমন তুমি একটা হলো যে a + ib = 0, মানে কি? অর্থাৎ একটি জটিল সংখ্যা কত? 0। একটি জটিল সংখ্যা যদি 0 হয়, তাহলে আমরা প্রমাণ করব a = 0 হবে, b = 0 হবে। অর্থাৎ একটি জটিল সংখ্যা যদি, একটা জটিল সংখ্যা যদি 0 হয়, তাহলে আমরা প্রমাণ করব a = 0 হবে, b = 0 হবে, যদি একটি জটিল সংখ্যা 0 হয়। কিভাবে আমরা তার প্রমাণ করতে পারি? তুমি দেখো যে আমাদের এই যে a + ib = 0, তাহলে a + ib = 0 কে লিখো প্লাস দ্যাট a = -ib implies that a square = i square কত? i square b square implies that a square - b square। কেন? কিছুক্ষণ আগে আমরা শিখেছি i যদি একটি কাল্পনিক সংখ্যা হয়, তার বর্গের মান কত? বলো কত? -1। তাহলে i square = -1। তাহলে a square + b square = 0। আমরা কি পেলাম? a square + b square = 0 পেয়েছি। আমরা অনেক আগে থেকেই জানি, বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে তোমরা শিখেছ যে দুটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি যদি 0 হয়, তাহলে তাদের প্রত্যেকটির মান আলাদা আলাদা 0 হবে। দুটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি 0 হলে তাদের প্রত্যেকটির মান আলাদা আলাদা 0 হবে। তার মানে কি? তার মানে a square = 0, b square = 0 implies that a = 0 এবং b = 0। তার মানে আমরা কি পেলাম? যে জিনিসটি আমি শুরুতেই বলেছি, একটি জটিল সংখ্যা যদি 0 হয়, তার মানে তার বাস্তব অংশ 0 হবে, কাল্পনিক অংশ 0 হবে। এটি কিন্তু জটিল সংখ্যার একটি ধর্ম, মনে রাখবে। হ্যাঁ, এবং তোমার বইয়ের ভিতরে এই ধরনের যখন কোনো ধর্ম আছে, বৈশিষ্ট্য আছে, তোমরা চেষ্টা করবে যে এই বৈশিষ্ট্যগুলোকে প্রমাণ সহ পড়া। কারণ এটি যেমন তোমার কলেজ পরীক্ষায় এবং তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসতে পারে, তেমনিভাবে যখন তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে, অর্থাৎ তুমি যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, বুয়েটে পরীক্ষা দিবে, তোমরা জানো যে এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হচ্ছে না, গত বছর থেকে কিন্তু এমসিকিউর সাথে তোমার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমরা যখন একটি অধ্যায় পড়ব, তখন কিন্তু আমরা আমাদের ভবিষ্যতে আমরা যখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করব, সেই বিষয়টি কিন্তু মাথায় রেখে আমাদের পড়ালেখা করতে হবে। শুধুমাত্র কলেজ পাস করলেই হবে না, শুধুমাত্র GPA 5 পেলেই চলবে না, সাবজেক্টটিতে A+ পেলেই চলবে না। আমাকে এই সাবজেক্টটি এমনভাবে পড়তে হবে যেন ভর্তি পরীক্ষায় যেন আমি ভালো করতে পারি। আচ্ছা, এরপরে আমরা আরেকটি বৈশিষ্ট্য আসি, যেমন A + IB C + ID। তুমি দেখো এখানে আমরা
এখানে আমরা এ প্লাস আইবি সি প্লাস আইডি, এখানে আমরা দুটি জটিল সংখ্যা লিখেছি এবং তারা লিখেছি জটিল সংখ্যা দুটি সমান, এ প্লাস আইবি ইকুয়াল টু সি প্লাস আইডি। আমি তোমাদেরকে দেখাতে চাই দুটি জটিল সংখ্যা যদি সমান হয়, তাদের যদি সমতা হয়, তাহলে কি হবে, তাহলে কি হবে আমরা সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। এবং এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, এই শিখন ফল এটাকে ভালো মতো তোমাকে শিখতে হবে। যে দেখো তুমি এ মাইনাস সি টু আই ডি মাইনাস আই বি implies that a minus c, I common নেই, d minus b, implies that a minus c whole square তো i square d minus b whole square, আমি উভয় পক্ষে কি করলাম, বর্গ করলাম। ঠিক একইভাবে আবার সে i স্কয়ার চলে এসেছে। i যদি একটি কাল্পনিক সংখ্যা হয় তার বর্গের মান -1, তাহলে a মাইনাস সি হোল স্কয়ার মাইনাস ডি মাইনাস বি হোল স্কয়ার। তাহলে তুমি লক্ষ্য করো এ মাইনাস সি হোল স্কয়ার প্লাস ডি মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এই যে আমরা এখানে এখন পেলাম এ মাইনাস সি হোল স্কয়ার প্লাস ডি মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক কিছুক্ষণ আগে আমি যে কথাটি বলেছি যে দুটি বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটির মান আলাদা আলাদা শূন্য হবে। তাহলে আমি কি লিখতে পারি, আমরা লিখতে পারি এখান থেকে আমরা এখন লিখতে পারি তোমাকে যে অতএব এ মাইনাস সি হোল স্কয়ার ইকুয়াল টু 0 অথবা ডি মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 0। that implies that a minus c equal to 0, d minus b equal to 0। ঠিক তারপরে দেখো implies that a equal to c, d equal to b। তুমি লক্ষ্য করো আমরা a সমান c পেয়েছি আর d সমান b পেয়েছি, অর্থাৎ b সমান d, একই কথা। তাহলে এখান থেকে আমরা কি একটা সিদ্ধান্তে পৌঁছে যেতে পারি না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? আমি এখন না বললেও কিন্তু তোমরা অনেকেই বলে ফেলবে যে আমরা কি প্রমাণ করেছি। আমরা শুরুতে কিন্তু বলি নাই আমরা কি চাচ্ছি, কিন্তু আমরা একটা বিষয় কিন্তু পেয়ে গেছি, তা হলো এ সমান সি পেয়েছি আর বি সমান ডি পেলাম। তার মানে হলো দুটি জটিল সংখ্যা যদি সমান হয় পরস্পর, তাহলে তার বাস্তব অংশ উভয়েরই বাস্তব অংশ সমান আর উভয়েরই কাল্পনিক অংশ কি সমান। দেখো বি সমান ডি। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, দুটি জটিল সংখ্যা যদি সমান হয় অর্থাৎ সমতা বিধান করে, তাদের বাস্তব এবং কাল্পনিক অংশ পরস্পর সমান হবে, অর্থাৎ এ সমান সি, বি সমান ডি। এই দুটি ধর্ম খুব গুরুত্বপূর্ণ ধর্ম এবং এই ধরনের ধর্মের প্রমাণ সহ তোমরা পড়বে এবং এই ধরনের প্রমাণগুলো উদাহরণে দেওয়া আছে বইগুলোর। এরপরে দেখো আমরা আরেকটি বৈশিষ্ট্যে তোমার যাই, ধর্মে যাই। যেমন আমরা কিছুক্ষণ আগে বলেছি একটি জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, আর দ্বিতীয়টি হলো তোমার আরেকটি হলো অনুবন্ধী জটিল সংখ্যা জেড বার এক্স মাইনাস আই ওয়াই। এখানেও একটি বৈশিষ্ট্য কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি, তা হলো যে আইডেন্টিফাই করতে পারি যে এই দুটি জটিল সংখ্যার অর্থাৎ একটা জটিল সংখ্যা এবং তার অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল তুমি দেখো 2x, অর্থাৎ এখানে কি হবে
আই ওয়াই ক্যান্সেল হয়েছে শুধু এক্স। তাহলে আমি কি একটা কথা বলতে পারি, দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল একটি বাস্তব সংখ্যা? সর্বদাই এটি হবে। কি হবে? দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল হবে একটি বাস্তব সংখ্যা। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে দিই। যেমন তুমি মনে করো 2 + 6i, বলো তো একজন এর অনুবন্ধী সংখ্যা কত? 2 - 6i। তাহলে এক কাজ করো, একজন এটা যোগ করো তো, যোগ করলে কি হবে? এটা হয়ে যাবে এই 6i ক্যান্সেল হয়ে শুধুমাত্র 4 হবে। তার মানে কি, দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল হলো একটি বাস্তব সংখ্যা। দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল একটি বাস্তব সংখ্যা। ঠিক একইভাবে আমি যদি তোমাকে প্রশ্ন করি দুটি অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল কি হবে, অর্থাৎ জেড বারের গুণফল কি হবে, তুমি লক্ষ্য করো যে আমি যদি এখানে তোমাকে এটা প্রমাণই দেখাই দিই, জেড বার এক্স প্লাস আই ওয়াই এবং এক্স মাইনাস আই ওয়াই। দেখো এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে কি হলো? এক্স স্কোয়ার আই স্কোয়ার মাইনাস 1 ওয়াই স্কোয়ার। তার মানে কি, দুটি অনুবন্ধী জটিল সংখ্যার গুণফল সেটাও কিন্তু বাস্তব সংখ্যা। তাহলে আমরা দুটি জিনিস স্পষ্টতে পেলাম, একটা দুটি অনুবন্ধী জটিল সংখ্যার যোগফল বাস্তব, তার গুণফল বাস্তব, কিন্তু অনুবন্ধী জটিল সংখ্যার বিয়োগফল কিন্তু তুমি যদি বিয়োগ করতে যাও তখন তুমি দেখবে সে কিন্তু তোমার কাল্পনিক সংখ্যা হয়ে যায়। এটি তোমার প্রমাণ দেখবে। তোমাদের এটা আমি একটা হোমওয়ার্ক দিলাম, আগামী ক্লাসে তোমরা দেখবে এরকম দুটি উদাহরণ নিয়ে যে দুটি অনুবন্ধী জটিল সংখ্যার বিয়োগফল আর ভাগফল কি হবে। আমি দুটা দেখিয়েছি, কোন দুটা? আমি দেখালাম তার যোগফল আর গুণফল কি হয়। আর তুমি বাসায় বসে আজকেই করবে যে দুইটি অনুবন্ধী জটিল সংখ্যার তুমি নিবে একটি এক্স প্লাস আই ওয়াই, একটি এক্স মাইনাস আই ওয়াই নিয়ে তুমি দেখবে যে দুটি অনুবন্ধী জটিল সংখ্যার বিয়োগফল এবং ভাগফল কি হয়। এটি তোমার বাড়ির কাজ, আজকেই তুমি করবে বাসায় বসে বসে। স্যার করেছে গুণফল আর যোগফল, আমি করব বিয়োগফল এবং ভাগফল, এদের মধ্যে পার্থক্য কি। তাহলে এই যে আমরা তোমার অনুবন্ধী জটিল সংখ্যা আমরা তোমাকে পড়লাম, আমি এটিকে কেন্দ্র করে তোমার একটি এমসিকিউ তোমাদের পড়া। আমরা জানি যে আমাদের প্রতিটি অধ্যায়ে কিন্তু তোমার যখন আমরা চ্যাপ্টারগুলো পড়ব আমরা এই উদাহরণগুলো তোমাদেরকে দেখাবো। আমি যদি তোমাকে একটা এমসিকিউর কথা বলি, যেমন মনে করো যে এমসিকিউ, দেখো যে আই তারপর 4n + 3, i to the power 4n + 3 হোয়াট কত, যখন n বিলংস টু n, অর্থাৎ i to the power 4n + 3 কত, যখন n বিলংস টু মোটা n। তার মানে হলো, অর্থাৎ এখানে যেটা এই n বিলংস টু, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এই nটা হলো n বিলংস টু মোটা n, অর্থাৎ nটা হলো স্বাভাবিক সংখ্যা, nটা হলো স্বাভাবিক সংখ্যা। এখন তোমাকে অপশন দেওয়া আছে, কতে বলা হয়েছে -1, খতে +1, গতে -i, ঘতে +i। এই চারটি অপশন তোমাকে দেওয়া আছে। তোমার একটা এমসিকিউ পরীক্ষা আসলো যে এত সমান কত, ক -1, খ 1, গ -i, ঘ +i। এই উত্তরটি কি হবে? এটি একটি বহু নির্বাচনী কোশ্চেন। তাহলে দেখো আমরা এটাকে এটা হিসাব করে দেখি কি হয়।
লক্ষ্য করো যে আমাদের আছে i টু দ্য পাওয়ার 4n প্লাস 3। তাহলে এটাকে আমরা ভেঙে দেই, i টু দ্য পাওয়ার 4n ইন্টু i কিউব, i কিউব। তাহলে এই i টু দ্য পাওয়ার 4n কে আমি লিখতে পারি i স্কোয়ার টু দ্য পাওয়ার n, i স্কোয়ার টু দ্য পাওয়ার n, অর্থাৎ তো 4। আর এই i কিউবকে লিখতে পারি মাইনাস i। কেন মাইনাস i লিখতে পারি? কারণ আমরা জানি যে i কিউব সমান লেখা যায় কি i স্কোয়ার ইন্টু i, i স্কোয়ার ইন্টু i। তা i স্কোয়ারের মান কত? -1। তাহলে i কিউব ইকুয়াল টু কত? -i। তাহলে আমি i টু দ্য পাওয়ার 4n কে লিখলাম i স্কোয়ার টু দ্য পাওয়ার n। তাহলে i স্কোয়ারের মান কত? -1 টু দ্য পাওয়ার n ইন্টু -i। অতএব এই যে এখন একটা কথা, এই যে -1 টু দ্য পাওয়ার n এর মান কি হবে? আমরা বলেছি n বিলংস টু n, বড় n, মানে n হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে n এর মান যদি তুমি 1 বসাও তাহলে -1 স্কোয়ার কত হবে? +1। n এর মান যদি 2 বসাও তাহলে 4 হবে, 3 বসাও তাহলে 6 হবে, 4 বসাও 8 হবে, 5 বসাও 10 হবে। তুমি n এর মান যাই বসাও না কেন, যেই স্বাভাবিক সংখ্যা বসাও না কেন, এই পাওয়ারটা সর্বদাই কি হবে? জোড় সংখ্যা হবে। তাহলে জোড় সংখ্যা হলে এটা মাইনাস হলে কি হবে? এটি প্লাস হয়ে যাবে। তাহলে -1 টু দ্য পাওয়ার টুয়াইস n, এটি 1, আর আমাদের এখানে আসছে কত? -i। তাহলে কত হবে? -i। তার মানে আমরা যে এমসিকিউটি তোমাকে দিয়েছি i টু দ্য পাওয়ার 4n প্লাস 3 এর মান নিচের কোনটি, তার উত্তর হবে কোনটা? গ, -i। তবে -i। তে আমরা খুব মোটামুটি সহজ একটি এমসিকিউ দিয়ে তোমাদেরকে আমরা করেছি। আরেকটি এমসিকিউ তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। যে তার এটি গেল, আমি এই জিনিসটা আমি আবারও বুঝাই তোমাদেরকে। তোমরা অনেকে এই ব্যাপারটা সম্পর্কে আছো যে i স্কোয়ার টু দ্য পাওয়ার 4n, i স্কোয়ার ইকুয়াল টু -1। এখানে আমি আবারও বলছি যে n বিলংস টু n, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 ডট, যে কোনো। তাহলে তুমি এখানে যাই বসাও, n এর মান যদি তুমি 50 বসাও তাহলে কি হবে? তাহলে এখানে হবে 100, -1 টু দ্য পাওয়ার 100। অর্থাৎ পাওয়ার যদি তোমার জোড় হয় তাহলে সর্বদাই সে কি হবে? প্লাস হয়। তাহলে 1 ইন্টু -i, -i। তাহলে হয়ে গেল। তাহলে আমাদের উত্তর হলো -i। তাহলে এটা আমরা আরেকটা এমসিকিউ নিয়ে কথা বলি। দেখো, আরেকটা এমসিকিউ হলো যে 2 + i সমান a + ib। 2 + i সমান a + ib হলে এত সমান এত হলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? তাহলে তুমি দেখো যে আমরা চারটা অপশন তোমাকে দিই, ক 7, খ 5, গ 3 এবং ঘ 2। তোমাকে প্রশ্ন করা হলো, এটি আরেকটি এমসিকিউ, যে 2 + i = a + ib যদি হলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত? তাহলে আমরা চারটি অপশন তোমাকে দিয়েছি, তার সঠিক উত্তরটি কি হবে? এখন আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়িয়েছি যে দুটি জটিল সংখ্যা যদি সমান হয়, অর্থাৎ সমতা বিধান করে, তাহলে কি হবে? তাহলে এখানে দেখো, আমরা এই যে জিনিসটা তোমার সামনে আমি উদ্দীপকটা দিয়েছি, 2 + i = a + ib। তাহলে আমরা কিছুক্ষণ আগে কি পড়লাম?
একজন বলো তো কি পড়েছি স্যার বাস্তব অংশ সমান, তাহলে কি সমান এই 2 আর a, তাহলে a সমান কত 2। তারপরে কি পড়েছি স্যার কাল্পনিক অংশ সমান, তাহলে একই হবে কাল্পনিক অংশ একই হবে, কি হবে b = 1। এখানে কত আছে এর সাথে 1 আছে, তার মানে আমরা কি পেলাম এর মান 2 পেয়েছি আর b এর মান 1 পেলাম, এর মান 2 b এর মান 1 পেয়েছি। তাহলে যদি পেয়ে থাকি তাহলে এই a স্কয়ার প্লাস b স্কয়ার 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার কত হয় 5। তাহলে দেখো আমরা খুব সহজেই এটাকে আইডেন্টিফাই করে ফেললাম যে 2 + i = a + ib হলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার কত হবে, উত্তর হবে 5। তাহলে উত্তর কত হবে খ। তাহলে তুমি দেখো তুমি যদি জটিল সংখ্যার এই ধর্মটি না জানতে তাহলে কিন্তু তোমাকে এই এমসিকিউটি অ্যান্সার করা তোমার জন্য কঠিন হয়ে যেত। যে কারণে আমরা ছাত্রছাত্রীদেরকে সর্বদা একটি কথা বলি, সৃজনশীল পদ্ধতিতে একজন ছাত্রের ভালো করার তার প্রধান কাজ হলো বইয়ের ভিতরের অংশ বেশি বেশি করে পড়া, তাকে বইয়ের ভিতরে যে শিখন ফলগুলো রয়েছে এটিকে বার 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 চর্চা করা, গাইড বইয়ের উপর নির্ভরশীল না হওয়া এবং নিজে নিজে এমসিকিউ তৈরি করা। তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে যে আমি যেই শিখন ফলটা পড়লাম এখান থেকে কি ধরনের এমসিকিউ হতে পারে। যেমন আমি তোমাকে একটা দেখালাম কিছুক্ষণ আগে, আমি যেটা পড়াইছি তাকে কেন্দ্র করে আমি তোমাকে একটা এমসিকিউ দেখালাম। তুমি নিজে নিজে ভাববে যে কি ধরনের তোমার এটা কোশ্চেন হতে পারে, এবং তুমি যদি ভাববে যে এই ধরনের কোশ্চেন হতে পারে, একজন শিক্ষক যখন তোমাকে বলবে যে এই ধরনের কোশ্চেন হতে পারে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্র যখন একটি জিনিস পড়ে সে নিজে আইডেন্টিফাই করতে পারে, তার ব্রেনে যখন আসে যে এই ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে, সেটাই কিন্তু বেস্ট, সেটাই বেস্ট। কারণ এই কারণে বইয়ের ভিতরের অংশ তুমি বেশি বেশি করবা যদি তোমার এমসিকিউতে ভালো করতে হয়। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করি ইদানিং, আমরা কয়েক বছর যাবত এই বিষয়টি ফলো করছি, সেটা হলো যে ছাত্রছাত্রীরা সৃজনশীল অংশে ভালো করেন কিন্তু বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউতে তারা খারাপ করছে। আমরা গত বছর দেখেছি একটা ছাত্র সে সিকিউতে 50-তে 50 পেয়েছে বোর্ড পরীক্ষায়, কিন্তু এমসিকিউতে সে গিয়ে পায় 18, 19, 20 আউট অফ 25, তাই না? তাহলে যে ছাত্র এমসিকিউতে সিকিউতে 50 পেতে পারে, 48 পেতে পারে, 49 পেতে পারে, সে কেন 20 পাবে এমসিকিউতে? এই জায়গাটার ছাত্রছাত্রীদের ঘাটতি হলো এখানে, সে বইয়ের ভিতরের অংশ ভালো মতো পড়ে না। সুতরাং তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ কিংবা আদেশ, তুমি যাই বলো যে তোমরা বইয়ের ভিতরের অংশ বেশি বেশি করে পড়বে। এটা শুধু আমার সাবজেক্ট পড়ে না, গণিত না, এই সৃজনশীলের সব বিষয়, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ভিতরের অংশ যত পড়বে তত তুমি এই এমসিকিউতে ভালো করবে। যাই হোক, আমরা কিন্তু এই কমপ্লেক্স নাম্বারের 2টি এমসিকিউ পড়ে ফেললাম, এবং আজকে তোমার কাজ হবে যে স্যার তো এরকম 2টি এমসিকিউ করলো, তাহলে আমি দেখি আমি নিজে 2টি এমসিকিউ তৈরি করতে পারি কিনা। তাহলে তুমি বাসায় নিজে নিজে 2টি এমসিকিউ তৈরি করে ফেলো, দেখি আমি একটা এমসিকিউ তৈরি করতে পারি না। আজকাল এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করি, এখন আমাদের যে পরিবেশ চলছে সেই পরিবেশে কিন্তু ঘুম খুব বেশি একটা আসে না। তাহলে এই যে তুমি ইফতারের পরে, নামাজ পড়ার পরে, সেহরির আগদা যদি ভাবো যে না আমি দেখি একটা এমসিকিউ বানাই, স্যার বলেছে দেখি একটা এমসিকিউ তৈরি করি, তুমি যখন দেখবা যে নিজেই একটা এমসিকিউ তৈরি করতে পারছো, তোমার যে ভালো লাগা, এই ভালো লাগার সাথে পৃথিবীর কোনো ভালো লাগার তুলনা হবে না। সুতরাং তুমি চেষ্টা করো নিজে করা। আর একটা অঙ্ক যখন, একটা প্রবলেম যখন নিজে তুমি সমস্যার সমাধান করতে পারবে, তুমি দেখবে যে ওই সমস্যাটি সমাধান করতে গিয়ে তোমার ভিতরে যে উৎসাহ আসবে সেটি আরো 10টি সমস্যা সমাধানের জন্য তোমাকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং নিজে নিজে করতে হবে, এটি মনে রাখতে হবে। আমরা এর পরবর্তীতে আসি যে আমরা এখন তোমাদেরকে আমি পড়াবো যে 1-এর ঘনমূল বা 1-এর ঘনমূল। 1-এর ঘনমূল কিভাবে আমরা নির্ণয় করব? 1-এর ঘনমূল অর্থাৎ 1-এর ঘনমূল
ওয়ানের ঘনমূল আমরা নির্ণয় করব। আমরা এর পরবর্তীতে আমাদের এখানে সিলেবাসে আছে বর্গমূল নির্ণয়। তাহলে ওয়ানের ঘনমূল নির্ণয় করতে যেটা আমরা দেখব সেটা হলো যে আমরা ধরি, মনে করি x সমান এত, কারণ ওয়ানের ঘনমূল নির্ণয় করো মানে কি, এটির মান নির্ণয় করব আমরা, এটির মান নির্ণয় করব। তাহলে এটিকে যদি নির্ণয় করতে যাই, এক্স কিউব ইকুয়াল টু কত? 1। এক্স কিউব সমান 1, উভয় পক্ষকে ঘন করলাম, ইমপ্লাইজ দ্যাট এক্স কিউব মাইনাস 1 ইকুয়াল টু 0। এক্স কিউব মাইনাস 1, এক্স মাইনাস 1, তো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করেছি? সেই ছোটকালের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করেছি। এখন এই যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা এক্স স্কোয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা কি করতেছি? আমরা 1 এর ঘনমূল নির্ণয় করতেছি, 1 এর ঘনমূল নির্ণয় করতেছি। তোমরা 19-এ একটি দ্বিঘাত সমীকরণকে সমাধানের একটি সূত্র তোমরা পড়েছ। যদি এটি আমাদের সেকেন্ড ইয়ারে আছে, আমাদের একটি অধ্যায় আছে, চতুর্থ অধ্যায়, যেটি বহুপদী ও বহুপদী সমীকরণ, সেখানে আমরা এটি পড়াবো যে একটি দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের সমাধানের জন্য আমরা এই দ্বিঘাত, এটা একটু এদিকে লিখি, যে ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0। তোমরা জানো যে এই দ্বিঘাত সমীকরণের সমাধানের একটি সরাসরি সূত্র রয়েছে। সেই সূত্রটি কি? x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটি হল দ্বিঘাত সমীকরণের একটি সরাসরি সূত্র। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি সূত্র। আমরা কিন্তু অনেক সময় ভাবে পড়ে প্র্যাকটিক্যাল বিষয়টিকে তোমরা কিন্তু কখনোই অবহেলা করবে না। আমরা কিন্তু ভাবে পড়ে এটিকে জিজ্ঞেস করি যে দ্বিঘাত সমীকরণ আদর্শ সমীকরণটি লিখো, তারপরে বলি যে এক্স সমান কত সেটি লিখো। তাহলে এটিকে ব্যবহার করে আমি এই সূত্রটির এক্স এর মান বের করতে চাই। তাহলে এখানে এর মান কত? 1, বি এর মান কত? 1, সি এর মান কত? 1। তাহলে কি হবে? মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 1 স্কোয়ার মাইনাস 4ac এর বাই কত হয়? 2 ইন্টু 1। তাহলে তুমি দেখো আমি কি পেলাম? মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3/2। অর্থাৎ আমরা যে 1 এর যে ঘনমূল নির্ণয় করতে চাচ্ছি, তো ঘন মানে কি? তিনটা হবে মূল। তো তিনটা মূল কি হয়েছে না আমাদের? এই একটা, এখানে এক্স এর মান কত আসলো? এক্স ইকুয়াল টু 1, এক্স সমান 1। তাহলে আমরা 1 এর যে ঘনমূল পেলাম, তিনটা মূল পেয়েছি। আমি মূল তিনটিকে আবার একটু লিখতে চাই। হ্যাঁ, যে একটা পেলাম 1, আর একটা পেয়েছি মাইনাস 1 প্লাস রুট ওভার মাইনাস 3/2। আরেকটি কত পেলাম? মাইনাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 3/2। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় 1 এর ঘনমূল কয়টা, তুমি কি বলবে? 3টা। 1 এর ঘনমূল 3টা। এই ঘনমূল 3টার উপর অনেক ধরনের কোশ্চেন হতে পারে। প্রথম প্রশ্ন কি জানো? প্রথম প্রশ্ন তোমাকে করা হবে, এটি এমসিকিউ তো আসতে পারে, যে 1 এর ঘনমূল 3টির বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য কি? আবার আমাদের আরেকটি বিষয় আছে যে সিকিউতে ক অংশে, আমরা জানি যে সিকিউতে সৃজনশীল কোশ্চেনে গণিতের 3টি অংশ থাকবে, ক, খ এবং গ। এবং ক
কর যে অংশটি আছে সেই অংশ কিন্তু আমরা জানি যে উদ্দীপক থেকে সেই অংশের কোশ্চেন নাও হতে পারে, সেটি কিন্তু সরাসরি বই থেকে হতে পারে। তাই তোমাকে কতে 2 নম্বরের জন্য একটি কোশ্চেন হতেই পারে 1 এর ঘনমূল নির্ণয় করো, 1 এর ঘনমূল নির্ণয় করো। এবং তোমরা দেখবে বিভিন্ন কলেজের কোশ্চেন ঘেটে দেখবে, বিগত কয়েক বছরের বোর্ড পরীক্ষার কোশ্চেন দেখবে, অনেক বোর্ড পরীক্ষায় অনেক কলেজের পরীক্ষায় কোশ্চেনটি আসছে জ্ঞানমূলকে যে 1 এর ঘনমূল নির্ণয় করো। সেক্ষেত্রে আমি যতটুকু করেছি এতটুকু তুমি যদি পুরোপুরি করতে পারো তাহলে তুমি পূর্ণ নম্বর 2 পেয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? 1 এর ঘনমূল কয়টা? 3টা। এখন তোমাকে আমি প্রশ্ন করছি যে 1 এর যে ঘনমূল 3টা রয়েছে সেই 3টি মূলের বৈশিষ্ট্য কি? তাহলে তুমি কি বলবে? স্যার 1 এর ঘনমূলের যে 3টি মূল আছে তার একটি হলো বাস্তব আর বাকি 2টি হলো জটিল। একটি হলো বাস্তব, বাকি 2টি হলো জটিল। আমি আবারও বলছি, তুমি এই জায়গাটিকে ভালো মতো ফলো করো এবং আমার এখান থেকে অনেক কোশ্চেনই পরীক্ষা আসে, বিশেষ করে এমসিকিউতে। তাহলে 1 এর ঘনমূল 3টা, তার একটি বাস্তব আর বাকি 2টি হলো জটিল। এখন এই যে জটিল মূল 2টার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই জটিল যে মূল 2টি আছে, এটাকে কোনো কোনো বইতে কাল্পনিক মূল বলা হয়েছে, এদের মধ্যে একে অপরের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, অর্থাৎ তাদের মধ্যে কোনো মিল আছে কিনা, কোনো বৈশিষ্ট্য আছে কিনা, এই মূল 2টার ভিতরে, এই মূল 2টার ভিতরে কোনো বৈশিষ্ট্য আছে কিনা একজন বলবে কি বৈশিষ্ট্য আছে? কি আছে? যে স্যার এরা এই যে জটিল মূল 2টি আছে এই জটিল মূল 2টি অনুবন্ধী। তুমি দেখো এখানে আমরা আলাদা করে ফেলতে পারি, -½ প্লাস হাফ √3 এই একটা, আর একটা -½ আর -√3 একটা। এটাকে আমরা লিখতে পারি √3i, এটাকে লিখতে পারি কি √3i। তাহলে দেখো এখানে সব ঠিক আছে, শুধুমাত্র এই -½ এখানে -½ আছে, এখানে যা আছে এখানেও তা আছে, এখানে শুধু প্লাস আর এখানে শুধু কি মাইনাস, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন আছে। সুতরাং এটি একটি বৈশিষ্ট্য গেল। আমরা এই যে তোমার জটিল মূল 2টির আরেকটি বিষয় লক্ষ্য করব, সেটা হলো যে এই যে -1 প্লাস √-3/2 আমি একে বর্গ করতে চাই। তুমি প্রশ্ন করতে পারো স্যার হঠাৎ আপনি বর্গ করা শুরু করলেন কেন? আমি দেখি বর্গটা আমরা করে দেখি যে কি হয়, কোন অবস্থা দাঁড়ায়। -1 প্লাস √-3/2 হোল স্কয়ার, তুমি দেখো 1/4 এটাকে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে তুমি দেখো কি হচ্ছে, 1/4 1 2 - 2/3 -3 1/4 -2 -3। তাহলে আমি যদি এখানে 2 কমন নেই তাহলে কি হবে? -1 -2/3/2 -1 -2/3/2। তুমি দেখো একটি দারুণ ঘটনা কিন্তু আমাদের সামনে ঘটে গেছে। আমি বর্গ করেছি এটাকে, বর্গ করার পরে আমি যে ফলাফল পেয়েছি তা হলো এটি। লক্ষ্য করো, অর্থাৎ আমি দ্বিতীয় মূলটাকে বর্গ করলাম, আমি পেয়ে গেলাম তৃতীয় মূলটি। নিঃসন্দেহে এটি একটি দারুণ ঘটনা। তাহলে তোমার প্রশ্ন হতে পারে স্যার আমি যদি তৃতীয়টাকে বর্গ করি তাহলে কি হবে? আমি দ্বিতীয়টাকে বর্গ করেছি, তৃতীয়টা পেয়েছি, আমি যদি তৃতীয়টাকে বর্গ করি তাহলে কি হবে?
দেখি আমরা তৃতীয়টাকে বর্গ করে কি হয়, এমন কিছু পাওয়া যায় কি না। যদি পাওয়া যায় তাহলে ভালো। তাহলে আমি দেখো তৃতীয়টা হলো এই, আমি আর নতুন করে লিখলাম না। তাহলে 1/4 এটা হয়ে যাবে তোমার মাইনাস প্লাস এত। তাহলে তুমি দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 1 প্লাস, তাহলে কত হয় -2 প্লাস 2√3 -2, তাহলে কত হয় প্লাস। তুমি লক্ষ্য করো অঘটন কিন্তু আরেকটি ঘটে গেল। আমি তৃতীয়টাকে বর্গ করলাম, আমি পেয়ে গেছি দ্বিতীয়টা -1√-3/2, অর্থাৎ এটাকে বর্গ করলো 1/4 বাইরে আসলো। a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a হলো কত -1, b হলো কত √3 প্লাস b স্কয়ার প্লাস 1 প্লাস 2√3 -3 স্কয়ারটা কাটা, -3 থেকে +1 বাদ দিলে -2 এত, অর্থাৎ 2 কমন নিয়ে কাটাকাটি করলে -1 এত। তার মানে এখন আমরা যে জিনিসটিকে ফলো করলাম যে আমার এককের যে দুটি জটিল মূল রয়েছে তার একটিকে বর্গ করলে অপরটি পাওয়া যায়, তার একটিকে বর্গ করলে অপরটি পাওয়া যায়। তাহলে এখন তুমি দেখো যে তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি যে স্যার এককের যে দুটি মূল রয়েছে তার এই মূলটাকে যদি আমি ওমেগা ধরি, ওমেগা এটা একটা গাণিতিক প্রতীক, তোমরা জানো ফিজিক্সের সাথে তোমার সম্পর্ক আছে, তাহলে এটি হবে কি ওমেগা স্কয়ার। এটা যদি আমি পি ধরি তাহলে এটি হবে কি পি স্কয়ার, কারণ আমরা দেখেছি যে জটিল যে দুটি মূল আছে তার একটি হলো অপরটির বর্গের সমান, একটি হলো অপরটির বর্গের সমান। তাহলে আমরা কি পেলাম 1 ওমেগা স্কয়ার, 1 ওমেগা স্কয়ার। তাহলে আমি এখন একটা জিনিস দেখতে চাই যে তোমাদের এই যে এককের যে তোমার তিনটা মূল আছে, এই তিনটা মূলকে যদি আমি যোগ করি, এই তিনটা মূলকে যদি আমি যোগ করি, তুমি লক্ষ্য করো এই তিনটা মূলকে যোগ করে অর্থাৎ এখানে 1 আর আমরা এটাকে ধরেছিলাম কি ওমেগা, এটা কত ওমেগা স্কয়ার, এই তিনটা মূলকে যোগ করলে যোগফল হয় 0। তুমি লক্ষ্য করো, তুমি যোগ করে দেখো, তাহলে আমরা কি শিখলাম এককের যে তিনটি মূল আছে সেই মূল তিনটার যোগফল কত 0। তাহলে এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি তত্ত্ব, এটি মনে রাখতে হবে। তাহলে একইভাবে আমরা এই মূল তিনটার মধ্যে যে দুইটি জটিল মূল আছে সেই জটিল মূল দুইটারও একটা চমৎকার বৈশিষ্ট্য আছে। দেখো যে একটা ধরছি আমরা কি ওমেগা আর একটা কি ওমেগা স্কয়ার, তাহলে এই যে তুমি যদি এটাকে গুণ করো, এটাকে গুণ করলে আমরা কি পাই ওমেগা, এটাকে ধরছিলাম ওমেগা, এটা হলো ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা আর ওমেগা স্কয়ার কত হয় ওমেগা কিউব, তাহলে a প্লাস বি a মাইনাস বি কত হবে 1/4 -1 হোল স্কয়ার -√3 এত, অর্থাৎ ইমপ্লাইজ দ্যাট ওমেগা কিউব 1/4 1 প্লাস 3 implies that omega cube 1/4 into 4 কত হয় 1। তাহলে তুমি আরেকটা জিনিস তুমি পেয়ে গেলা যে এককের যে দুটি জটিল মূল রয়েছে, কাল্পনিক মূল রয়েছে, তাদের গুণফল হলো 1, অর্থাৎ ওমেগা কিউব ইকুয়াল টু কত 1, কারণ আমরা একটা ওমেগা ধরেছি আর একটা ওমেগা, তাহলে আরেকটা হয়ে যাবে ওমেগা স্কয়ার। তাহলে ওমেগা ইন্টু ওমেগা স্কয়ার, ওমেগার মান হলো এটা, ওমেগা স্কয়ারের মান হলো এটা, তাহলে আমরা 2 আর 2 গুণ করলে কত হয় 4 থেকে বাইরে নিয়ে আসছি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার -1 হোল স্কয়ার মানে কি +1 স্কয়ার রুট কাটা মাইনাস +3 4 ইকুয়াল টু 1। তাহলে এই বিষয়টি আমাদের একেবারেই মানে হৃদয়ে গেঁথে রাখতে হবে যে ওমেগা যদি 1 এর একটি জটিল মূল হয়, ওমেগা যদি 1 এর একটি জটিল মূল হয় তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0,
এবং ওমেগা কিউব ইকুয়াল টু কত 1। এই দুটি জিনিস তুমি কি ভালোভাবে মনে রাখবে। আমি আবার লিখি এছাড়া যে ওমেগা যদি এককের একটি জটিল মূল হয় তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 এবং ওমেগা কিউব ইকুয়াল টু কত 1। এই দুটি জিনিস মনে রাখতে হবে। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 এবং ওমেগা কিউব ইকুয়াল টু 1। এই তত্ত্বকে ব্যবহার করে, এই সূত্রকে ব্যবহার করে আমার এই অনুসরণীর প্রায় 40% প্রবলেম রয়েছে। আমরা এই তত্ত্বকে ব্যবহার করে আমি একটি অঙ্ক করব, আমি অঙ্ক করে আজকের এই ক্লাস শেষ করব এবং পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে আরো বেশি বেশি করে সমস্যা করার চেষ্টা করব। আমি একটি অঙ্ক তোমাদেরকে দেখাই যে এটিকে ব্যবহার করে কিভাবে এটি হয়। যেমন তোমাকে প্রশ্ন করা হলো যে প্রমাণ করো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু -4। আচ্ছা, আমি এটা একটু এদিকে করি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। যে প্রমাণ করতে বলা হয়েছে যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু -4। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু -4 প্রমাণ করো। কি হলে প্রমাণ করবে? যখন 1 এর একটি জটিল মূল কি হবে? ওমেগা হবে। তাহলে প্রমাণ করো এত সমান এত। তাহলে আমরা প্রমাণ করি। দেখো আমরা বাম পক্ষ নিয়ে তুমি লক্ষ্য করো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা হোল স্কয়ার 1 প্লাস ওমেগা হোল স্কয়ার। তুমি দেখো যে আমরা এই পর্যায়ে যদি তোমার একটু এটিকে সাজিয়ে নিই 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা হোল স্কয়ার 1 প্লাস ওমেগা হোল স্কয়ার। আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করেছি। কি প্রমাণ করেছি? আমরা প্রমাণ করেছি কিছুক্ষণ আগে যে স্যার আপনি প্রমাণ করেছেন কি যে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। এই প্রমাণটি কিন্তু আমরা করেছি। 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি কি করতে পারি? 1 প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি? মাইনাস ওমেগা। তাহলে আমি লিখতে পারি এখানে মাইনাস ওমেগা, আমার এখানে আরেকটি মাইনাস ওমেগা আছে হোল স্কয়ার। ঠিক একইভাবে 1 প্লাস ওমেগার পরিবর্তে কি লিখতে পারি? মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে কি লেখা যায়? মাইনাস ওমেগা স্কয়ার। তো একটি কথা, যখন এই ধরনের প্রবলেম তোমার পরীক্ষা আসবে তখন কিন্তু এই সাইড কোডটি দিয়ে দিতে হবে। তুমি লিখে দিবা যেহেতু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কথা হয় -2 ওমেগা হোল স্কয়ার -2 ওমেগা স্কয়ার হোল স্কয়ার। তাহলে 4 ওমেগা স্কয়ার প্লাস 4 ওমেগা টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা জানি ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে ওমেগা কিউব যদি 1 হয় তাহলে 4 ইন্টু ওমেগা স্কয়ার প্লাস 4 ওমেগা। কেন? যেহেতু ওমেগা কিউব ইকুয়াল টু 1। এখানে আমার কয়টা ওমেগা আছে? 4টি ওমেগা আছে। 3টি ওমেগা চলে গেল 1, বাকি থাকে কয়টা ওমেগা? একটা। আমরা 4 কমন নেই, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। তাহলে এখানে আমি আবার আসি, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? -1। তাহলে 4 ইন্টু -1 ইকুয়াল টু
-1। তাহলে আমার উত্তর হয়ে গেল ডান পক্ষ। তাহলে এই ধরনের আমাদের অনেক অঙ্ক আছে বইয়ে, হ্যাঁ অনেক অঙ্ক আছে বইয়ে। -4 এটা -4 তোমার এই ধরনের অনেক অঙ্ক আছে আমাদের বইয়ে। তোমার উত্তর কত বলছে আমাকে, যে প্রমাণ করো এত সমান -4। তাহলে দেখো আমি আবারও তোমাকে রিপিট করি অঙ্কটি, যে আমাকে বলছে প্রমাণ করো এত সমান -4। তাহলে আমি 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা হোল স্কয়ার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে আমি লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কয়ারের পরিবর্তে কি লেখা যায়, মাইনাস ওমেগা। আমি লিখলাম মাইনাস ওমেগা, আমার অঙ্কে মাইনাস ওমেগা রয়েছে। আবার 1 প্লাস ওমেগার পরিবর্তে লেখা যায় কি, মাইনাস ওমেগা স্কয়ার। আমি মাইনাস ওমেগা স্কয়ার লিখেছি, হ্যাঁ মাইনাস ওমেগা স্কয়ার লিখেছি। তাহলে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা হোল স্কয়ার, মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস -2 ওমেগা স্কয়ার হোল স্কয়ার। তাহলে কত হয় 4 ওমেগা স্কয়ার, 4 ওমেগা টু দ্য পাওয়ার 4। আমরা জানি ওমেগা কিউবের মান কত 1। তাহলে ওমেগা তো 4 কে রাখা যায়, ওমেগা 4 কমন নিলাম, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগাকে যদি তার মান কত হবে -1 ইকুয়াল টু -4। এই হয়ে গেল এই ধরনের, অর্থাৎ আমরা যেই 1-এর যে ঘনমূল আমরা শিখলাম কীভাবে আইডেন্টিফাই করতে হয় এবং তার বৈশিষ্ট্য শিখলাম। যে 1-এর ঘনমূল হলো 3টা, তার একটা হলো বাস্তব, বাকি দুটো হলো জটিল। তারপর আরও কি বৈশিষ্ট্য শিখেছি, যে স্যার 1-এর যে জটিল মূলগুলো আছে তা পরস্পর অনুবন্ধী। তারপরে আরেকটা কি শিখলাম, যে স্যার 1-এর যে 3টি মূল আছে, ঘনমূল আছে, সেই 3টি মূলের যোগফল কত 0, এমসিকিউ তো পরীক্ষায় আসে। তারপরে কি শিখলাম, স্যার 1-এর যে 2টি জটিল মূল আছে বা কাল্পনিক মূল আছে, তাদের গুণফল কত 1, অর্থাৎ ওমেগা কিউব ইকুয়াল টু 1। এবং এদেরকে কেন্দ্র করে আমরা একটা অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা আরও বেশ কিছু প্রবলেম তোমাদেরকে সলভ করব। তবে আজকে আমি একটি এমসিকিউ দিয়ে তোমাদেরকে এই ক্লাসে আজকের ক্লাস শেষ করব। আমাদের এই ওমেগা কেন্দ্রিক ছোট্ট একটি বহু নির্বাচনী কোশ্চেন ওমেগাকে কেন্দ্র করে, যে এককের একটি জটিল ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 6n প্লাস 3 ইকুয়াল টু কত, ক -1, খ +1, গ ওমেগা, ঘ ওমেগা স্কয়ার। অর্থাৎ ওমেগা যদি এককের একটি জটিল মূল হয়, ওমেগা টু দ্য পাওয়ার 6n প্লাস 3 ইকুয়াল টু -1, 1 ওমেগা এবং ওমেগা স্কয়ার। কোনটি উত্তর হবে? তাহলে আমরা এটা দেখি কোনটি উত্তর হয়। কি আছে, ওমেগা টু দ্য পাওয়ার 6n প্লাস 3, তাহলে কি লেখা যায় 6n ইন্টু ওমেগা কি কিউব। তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 6n কে কি লেখা যায়, ওমেগা কিউব 2 টু দ্য পাওয়ার n, ওমেগা কিউবের মান কত 1। তাহলে ওমেগা কিউবের মান 1, 2 টু দ্য পাওয়ার n 1, 1 টু দ্য পাওয়ার 2n মানে 1 to 1। অর্থাৎ 1-এর পাওয়ার যাই হোক না কেন কি হবে 1ই হবে, 1-এর পাওয়ার যাই হোক 1ই হবে, n এর মান যাই হোক এটা 1ই হবে। তাহলে ওমেগা টু দ্য পাওয়ার 6n ইন্টু ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউব 2 টু দ্য পাওয়ার n, 3 ইন্টু 10 6, ওমেগা কিউবের মান 1, ওমেগা কিউব 1, 1 টু দ্য পাওয়ার 2n ইন্টু 1, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তার মানে কি, আমাকে যে এমসিকিউটি দেওয়া হয়েছে যে এত সমান কত, তাহলে আমাদের উত্তর হবে কত 1, অর্থাৎ খ। উত্তর হবে খ, এত সমান এত, তা উত্তর হবে খ। তাহলে আমরা এই প্রশ্নটি পেলাম যে এককের একটি জটিল মূল যদি ওমেগা হয় তাহলে উত্তর হবে খ। তাহলে আজকে আমরা এই ক্লাসে আমরা কি শিখলাম, আজকে আমরা এই এতক্ষণি আলোচনায় আমরা যে শিখলাম, শুরুতে বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যার মধ্যে পার্থক্য কি, জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি আমরা তা শিখেছি। এবং এরপর আমরা শিখলাম কনজুগেট কমপ্লেক্স নাম্বার, অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলে, এবং জটিল সংখ্যার আমরা কতিপয় ধর্ম শিখেছি এবং আমরা সেই ধর্মকে ব্যবহার করে আমরা 2-3টি এমসিকিউ তোমাদেরকে শিখালাম।
এবং এই পরবর্তীতে আমরা সর্বশেষ যেটি তোমাদেরকে শেখালাম সেটি হলো 1 এর ঘনমূল নির্ণয়। সেই 1 এর ঘনমূল নির্ণয় শিখতে যে আমরা 1 এর ঘনমূলের কীভাবে নির্ণয় করে সেটি আমরা বের করলাম এবং সেই ঘনমূলগুলোর বৈশিষ্ট্য কি হতে পারে সেটি শিখলাম এবং সেই 1 এর ঘনমূল নির্ণয়ের যে বৈশিষ্ট্য তাকে কেন্দ্র করে আমরা একটি অঙ্ক করলাম এবং আমরা আগামী ক্লাসে অর্থাৎ পরবর্তী যেদিন আমাদের ক্লাস হবে তোমরা দেখবে আমরা নতুন একটি রুটিন আজকেই আবার তোমরা ওয়েবসাইটে দেখবে এবং আমাদের ডিআইসি অনলাইন ক্লাসে দেখবে নতুন রুটিন দেওয়া হবে আগামী শনিবার থেকে যে নতুন রুটিন হবে সেখানে যেদিন আবার আমার ক্লাস আবার থাকবে সেদিন আমরা জটিল সংখ্যার উপরে দ্বিতীয় ক্লাসটি নেব। তোমরা সবাই ভালো থাকবে এবং বাসায় থাকবে, পড়ালেখা করবে। সকলকে ধন্যবাদ।